কাতার ও বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। পরে সেখানে দুই সরকার প্রধানের নেতৃত্বে বাংলাদেশ এবং কাতারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর বাইরে রাজধানীর ইসিবি চত্বর থেকে ডিওএইচএস পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়। দুপুরে সফররত কাতারের আমির বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন। বিকেলে তাঁর দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট গতকাল থেকে 72 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রচণ্ড গরমে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অসহ্য গরম থেকে রেহাই পেতে রাজবাড়ী জেলা সহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ এবং মোনাজাত করা হয়েছে। চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। পাশাপাশি গবাদি পশু এবং চাষাবাদেরও ক্ষতি হচ্ছে অনেক। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীরা ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে পথচারীদের বিনামূল্যে স্যালাইন পানি পান করাচ্ছেন। প্রচণ্ড গরমে চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা সহ দেশের বেশিরভাগ জেলাতেই শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজধানী ঢাকার তীব্র গরমের খবর সংগ্রহ করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। তিনি আছেন আবহাওয়া অফিসে, আমরা কথা বলছি তার সাথে। জুনায়েদ, ঢাকায় আজকের তাপমাত্রা কত আর আবহাওয়া অফিসের কর্তৃপক্ষ কি বলছে সার্বিক পরিস্থিতি নিয়ে? মিতা, আসলে তীব্র দাবদাহে পুড়ছে মানুষ, পুড়ছে আমাদের প্রকৃতি। এই মুহূর্তে আমি আবহাওয়া অফিসের সামনে অবস্থান করছি। কিছুক্ষণ আগে আবহাওয়াবিদের সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে ঢাকা শহরের তাপমাত্রা বিরাজ করছে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত আসলে আজকে তাপমাত্রা কত বৃদ্ধি পেতে পারে সেই আপডেটটি আমরা 3টার পরে পাবো। তবে ধারণা করা হচ্ছে ঢাকায় আজকে 40 ডিগ্রির মতো তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া আসলে আমরা সকাল থেকেই নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখেছি আসলে মানুষের এই নাভিশ্বার যে অবস্থা, নাজেহাল অবস্থা, সেই নাজেহালে মানুষ আসলে বিশেষ করে যারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ রয়েছেন আসলে তাদের দুর্ভোগটা দিন দিন বেড়েই চলছে। আসলে এই অবস্থা এবং এই সংকট থেকে খুব দ্রুতই যে কেটে উঠবে সেরকম পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে দিতে পারেনি। তারা যেটা বলছেন যে এই গরম কমার একমাত্র উপায় হচ্ছে বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুব শীঘ্রই নেই বললেই চলে। এর কারণ হিসাবে যেটা বলছেন যে আসলে মূলত মেঘ তৈরি হয় আমাদের পশ্চিমাঞ্চল থেকে, এবং আপনি জানেন যে শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতীয় উপমহাদেশেই এই তীব্র দাবদাহ চলছে, তীব্র তাপ প্রবাহ চলছে। সে কারণে আসলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা খুব শীঘ্রই কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া আর এই তীব্র তাপমাত্রার যে কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে প্রাকৃতিকগতভাবে তো রয়েছে, কিন্তু মানব সৃষ্ট যে কারণগুলো রয়েছে সে কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আসলে আমরা গাছ কেটে ফেলছি, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এই তাপমাত্রাটা বেড়েই যাচ্ছে। তো মিতা, এই ছিল এখন পর্যন্ত তীব্র তাপমাত্রার সর্বশেষ খবর। ঢাকার আবহাওয়া অফিস থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবারে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, চুয়াডাঙ্গায় তো গতকালও সর্বোচ্চ তাপমাত্রা ছিল, তো খেটে খাওয়া মানুষের আসলে কেমন অবস্থা দেখছেন? আপনার মাধ্যমে আমরা সেটা জানতে যাচ্ছি। জি মিতা, আপনি ঠিকই বলেছেন। বিগত এক সপ্তাহ যাবৎ চুয়াডাঙ্গায় অতি তীব্র প্রবাহ বয়ে চলেছে। এই চলমান তাপপ্রবাহের কারণে এখানকার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে, এবং আজকেও বেলা 12টায় 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই চলমান তাপপ্রবাহের কারণে এখানকার যে
কর্মজীবী মানুষ এবং শ্রমিকরা রয়েছে তারা আসলে খুব সমস্যার মধ্যে রয়েছে। তারা অনেকেই কর্মহীন পড়েছে, তবে কাজের সন্ধানে বেরিয়ে অনেকেই কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, অন্যান্য দেশের অন্যান্য স্তরের মতো চুয়াডাঙ্গাতেও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় আমাদের দামোদর উপজেলাতে পানির সমস্যা সৃষ্টি হয়েছে এবং এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভা এলাকাতেও কিছু পৌরসভার পানিতে একটু ময়লা আবর্জনা এবং পানি প্রবাহ কমে গেছে, যে কারণে এখানে সৃষ্টি হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার হসপিটালে বর্তমানে 450 রোগী আছে। এর ভিতরে ডায়রিয়া, শিশু রোগী সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুরা, মানুষেরা এখানে ভর্তি আছে। এই ছিল আজকে চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। মিতা, চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। এই বিষয়ে এবারে বিস্তারিত জানার জন্য যাচ্ছি আমরা রাজশাহীতে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজুর সাথে কাছে। সাজু, রাজশাহীতে তো গত কদিন ধরেই প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, তো আমবাগানের আসলে অবস্থা কিরকম? আমি এই মুহূর্তে আছি রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণ যে গ্রাম, সেই গ্রামে আছি। এখানকে আপনি জানেন যে আম উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী, এবং এই রাজশাহীর মধ্যে আবার এই বাঘা আম উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার উৎপাদিত আম দেশের চাহিদা মেটার পরে বিদেশ রপ্তানি করা হয়। তো আমি এখন এই মুহূর্তে একটা আম বাগানে দাঁড়িয়ে আছি এবং আমি এখানে এসে আরো কয়েকটা আম বাগান ঘুরেছি এবং দেখেছি যে এবারে এই অফ সিজনের কারণে এমনিতেই আমের ফলন এবার কম হয়েছে। তারপর তীব্র দাবদাহের কারণে যেটুকু গাছে আম ছিল অনেক আম ঝরে পড়েছে। স্থানীয় যে কৃষি অধিদপ্তর তাদের তথ্য মতে এরই মধ্যে 20 ভাগ আম ঝরে পড়েছে এবং তারা কৃষকদের যেটা পরামর্শ দিচ্ছে যে চলমান যে দাবদাহ, এই দাবদাহতে আম রক্ষা করার জন্য তারা আমের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে এবং সেটি অবশ্যই বিকেল বেলা, এবং আমের গাছে যে গুটি রয়েছে সেই গুটিতে স্প্রে করার জন্য তারা পরামর্শ দিয়েছে, পানি স্প্রে করার জন্য। তবে আমি এখানকার আম চাষিদের সাথে কথা বলেছি, তারা বলেছে কৃষি বিভাগ এই পরামর্শ দিলেও তারা যে সেচ দেবে আম বাগানে, সে সেচ দেওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই। কারণ এই এলাকায় আমি এসে দেখেছি যে অনেক টিউবওয়েলে এখন পানি উঠছে না, এমনকি সাবমির্সিবল পাম্প যেসব বাড়িতে আছে সেই সব বাড়িতেও এখন অনেক বাড়িতে আমরা দেখছি যে সেসব বাড়িতে পানি উঠছে না। তো এখন কৃষকরা বলছে যেখানে খাবার পানির সংকটে তারা ভুগছেন, এখন সাধারণত যেভাবে খাবার পানি তারা পায় সেই রকম পানি তারা এখন পাচ্ছে না, সেখানে খাবার পানির পূরণ করার পাশাপাশি কিভাবে তারা এই আম বাগানে সেচ দেবে, এ কারণেই তাদের এখন দুশ্চিন্তা যে এবারে যে তারা আশা করে এই রকম পানি তারা এখন পাচ্ছে না, সেখানে খাবার পানির পূরণ করার পাশাপাশি কিভাবে তারা এই আম বাগানে সেচ দেবে, এ কারণেই তাদের এখন দুশ্চিন্তা যে এবারে যে তারা আশা করেছিল যে আম যতটুকু উৎপাদন হবে সে পরিমাণ আম এবার উৎপাদন হবে না, এই তারা আশঙ্কা করছে। এবং আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই এখন যেহেতু বড় মৌসুমও চলছে এবং রাজশাহী অঞ্চলে যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যে গভীর নলকূপগুলো রয়েছে সেই সব নলকূপ থেকে সেচ দেওয়া হচ্ছে বিভিন্ন ধান খেতে। তবে সেসব ধান খেতে সেচ দেওয়ার পাশাপাশি থাকলেও গভীর নলকূপগুলো কিন্তু কোনো আমবাগানের ধারে কাছে নেই, এ কারণেই আম চাষিরা সেসব আমবাগানে সেচ দিতে পারছে না। মিতা, রাজশাহী থেকে জানছিলাম তীব্র তাপপ্রবাহের কারণে আমবাগানের পরিস্থিতির খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত এবং 1 শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ, ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, এতে দুর্ভোগে পড়ে মানুষ। এর আগে গত রাতে 2 চুয়েট শিক্ষার্থী নিহত এবং 1 শিক্ষার্থী আহতের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক সহ 7 দফা দাবিতে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে চুয়েট শিক্ষার্থীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের চাপায় নিহত হয় মোটরসাইকেল আরোহী চুয়েটের 2 শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসেন। এ সময় আহত হয় জাকারিয়া হিমু নামে আরও 1 শিক্ষার্থী। সামান্য জ্বর, সর্দি কিংবা পেটের ব্যথার কারণে দূর দূরান্ত থেকে ঢাকায় এসে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। এতে করে যেমন রোগীর অর্থ খরচ হয়,
তেমনি তার ভোগান্তি বাড়ে, ব্যস্ততা বাড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের। চেম্বারে বাড়তি রোগীর চাপের কারণে অনেক ক্ষেত্রেই সময় এবং মনোযোগ দিয়ে রোগীর সাথে কথা বলতে পারেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে রেফারেল সিস্টেম চালুর দাবি বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ হলে এই সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শফিক শাহিনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন। এটি রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র। সামান্য জ্বর, সর্দি আর পেটের সমস্যার পরীক্ষা নিরীক্ষা করাতে শত মানুষের এই স্রোত। আর কোমরে ও ঘাড়ে ব্যথা নিয়ে পাবনার কাশীনাথপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন ফরিদা বেগম। তার দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা না পেয়ে ঢাকায় আসতে বাধ্য হয়েছেন তিনি। কাশীনাথপুর নগর বাড়ি ওই জায়গায় নেই করা লিলি পরে স্যার পাঠাবে না, ওই শীত যান ওই অমুক ক্লিনিক যান পরীক্ষা করিলে তখন মেলা টাকা চাবে না, ওই জন্য আমি লেই নেই কো, আমি ওই জায়গায় লিয়ে আইছিলাম। ফরিদার মতো অসংখ্য রোগী প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভাগীয় শহর ও ঢাকায় ভিড় করেন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে। জেলা ও বিভাগীয় শহরের চিকিৎসকদের শরণাপন্ন না হয়ে সরাসরি ঢাকায় চলে আসা রোগীর চাপে ত্রাহি অবস্থা বিশেষজ্ঞ চিকিৎসকদের। রেফারেল সিস্টেম ও জিপি সিস্টেম চালু হলে রোগীদের অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি সময় এবং ভ্রমণ বিড়ম্বনা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জেলাতে যদি রুগী আসতে হয় তাহলে উপজেলা হেলথ কমিশন রেফার করতে হবে, বা যদি আপনি এই টার্সিয়ারি লেভেলে কোনো রুগী আসে তাহলে জেলা লেভেল থেকে রেফার করতে হবে। তাহলে এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার যে চাপটা যে মহানগর জায়গাগুলোতে কিন্তু অনেক কমে যাবে। মানে সাধারণ মানুষের যে রোগগুলো হচ্ছে, যে রোগের চিকিৎসা করতে হবে প্রত্যন্ত অঞ্চলে, ওইটা শেখার জন্য যে কারিকুলাম দরকার, ওইটা কি ওইটা বাইর করেন, বাইর করে কারিকুলাম প্রণয়ন করে ওইভাবে শেখান। আরেকটা জিনিস, জ্ঞান ভিত্তিক থেকে দক্ষতা ভিত্তিক আর কমিউনিকেশন ভিত্তিক পড়াশোনা আমাদের বেশি দরকার। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, শীঘ্রই স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরি করা হবে। এই আইন তৈরি হলে রেফারেল সিস্টেম চালু করা যাবে। বিদেশে কি নিয়ম, জিপিদের কাছ থেকে রোগীরা রেফার হয়, সেটা যদি আমরা এখানে করতে পারি তাহলে জিপিরা হয়তো একজন কনসালটেন্টকে 20টা রোগী রেফার করলো, 20 জন দেখবে। সেই এখন যেহেতু এটা নাই, তো রুগীদেরও তো একটা ডিমান্ড, সবাই তো অমুককে দেখাতে চায়, বড় ডাক্তারকে দেখাতে চায়। এটাও তো ডাক্তারদের জন্য তো মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়, রংপুর থেকে এসে বসে আছে, তাকে তো দেখতে হবে, তাই না? তা আমরা যদি রেফারেল সিস্টেমটা করতে পারি, কাকে কখন কি সময় দেখতে হবে, তাহলে নিশ্চয়ই এটা ওইটা কমে আসবে। স্বাস্থ্য সুরক্ষা আইনটা যদি আমি করতে পারি তাহলে রেফারেল সিস্টেম, ভুল চিকিৎসা সবকিছু একটা আইনের মধ্যে এনে সুন্দরভাবে করা যাবে। এমনিতেই দেশের চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল। পর্যাপ্ত অর্থ দিয়েও কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। এই অবস্থায় এই রেফারেল ল্যাবরেটরির মতো চিকিৎসকদেরও রেফারেল সিস্টেম চালু হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপর চাপ কমবে, ফলে সংকটাপন্ন রোগীরা পাবেন নিবিড় পরিষেবা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।